40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি, যেখানে আমার বড় মেয়েটার 7 মাসের সন্তান সম্ভবা, ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর? এই সন্তানটি কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর। আপনি অ্যাবর্শন করিয়ে দিন। সম্ভব নয়? এই বয়সে এসে 3.5 মাসের সন্তানটি নষ্ট করার চারটিখানি কথা নয় মিসেস পারভিন। এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার। আমি রিস্ক নিতে প্রস্তুত। নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর। এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে। শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন আপনি। সামনের চেয়ারে বসার শাহনাজ পারভিনের কথা শুনে ডক্টর অথই পূর্ণ দৃষ্টি বোলালো অর্ধবয়স্ক মহিলাটির পানে। লজ্জায় ভীত মুখে কাচুমাচু হয়ে বসে আছেন তিনি। অজেনা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। ডক্টর মিনিট সময় চুপ থেকে ওনাকে আশ্বাস দিয়ে বললেন, মাতৃত্ব কখনো লজ্জার হয় না, বরং সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ উপহার। আপনি লজ্জা পাবেন না। বড় মেয়েদের কথা ভেবে ছোট্ট প্রাণটা মেরে ফেলতে চাইছেন? গর্ভে যে ছোট্ট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান। তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার? শাহনাজ পারভিন ডক্টরের এহেন কথায় সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাতৃত্ব আনন্দের, কিন্তু অসময়ে ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গিয়েছেন তিনি। বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখন নিশ্চয়ই নতুন করে তারা ভাই বোন চাইবে না। তাছাড়া মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত, উঁচু শ্রেণীর মানুষ তারা। শাশুড়ির অন্তঃসত্ত্বার ব্যাপারটা তারা কিভাবে নেবে? ভাবতেই ফাঁকা ঢোক গিলল শাহনাজ পারভিন। নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই পরমুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন, আপনি হতাশ হবেন না, আরও কয়েকদিন সময় নিয়ে ভাবুন। আপনার হাজব্যান্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। তাদের জানান ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন। আপনি একটু ভেবে না হয় আবার আসবেন। ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল শাহনাজ পারভিন। তবুও চিন্তা কমল না তার। বিষয়টা সবাইকে কি করে জানাবে, এটা নিয়ে বিরাট সংশয়ে পড়লেন তিনি। দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন তখন। বাড়িতে পা রাখতেই ছোট্ট মেয়ে খুশি চলে আসলেও মায়ের কাছে। উসখুস নয়নে একবার মাকে পর্যবেক্ষণ করে তড়িৎ কণ্ঠে জিজ্ঞেস করলো, মা, ডক্টর কি বলল? চমকে উঠল শাহনাজ পারভিন। খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেননি। সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন, কিন্তু হলো কই। মিনিট খানেক সময় নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যদি নতুন করে ভাই বোন আসে, এটা নিয়ে কি কোনো সমস্যা তোদের? খুশির মুখটা থমথম খেয়ে গেল। মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারে আগেই আন্দাজ করেছিল, তবে নিশ্চিত ছিল না। তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক। খুশি কিছু না বলে নিজের রুমে চলে গেল। শাহনাজ পারভিন মেয়ের যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন। পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল। এরই মধ্যে সাফওয়াত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন। ভাগ্যিস উনি মাত্রই বাসায় এসেছিলেন। স্ত্রীকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পানি এনে দিলেন। শাহনাজ পারভিন ঢকঢক করে পুরোটা খেয়ে নিলেন। সাফওয়াত এবার ওনার পাশের চেয়ারটায় বসতে বসতে চিন্তিত হয়ে বললেন, ডক্টর কি বলল শাহনাজ? ওষুধ দিল? হঠাৎ কি হলো তোমার? শাহনাজ পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে। স্ত্রীর লজ্জারাঙা ভয়ার্ত মুখে ভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সাফওয়াত বলল, কি হলো নাজ, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? ডক্টর কি বলল? রিপোর্ট খারাপ এসছে? বলো আমায়। শাহনাজ পারভিন চোখ তুলে তাকালো, জড়ানো কণ্ঠে শোধালো, আমি আবারও মা হতে চলেছি। 3.5 মাসের একটি প্রাণ বেড়ে উঠেছে আমার সাথে। হোয়াট? শাহনাজ পারভিন ফাঁকা ঢোক গিললেন। সাফওয়াত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। তার বিস্ময় কাটছে না। বর্তমানে চেয়ারম্যান তিনি। 5 এলাকার লোক তাকে চেনে, জানে, সম্মান করে। তাছাড়া মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে। এই অবস্থায় স্ত্রীর এমন কথায় কান গরম হয়ে গেল তার।
কিয়ৎক্ষণ নীরব থেকে চাপা স্বরে পুনরায় আবার বলল, তুমি কি বলছো নাজ? সত্যিই কি তাই? আমি ভুল বলিনি আপনাকে। সাফওয়াত খানিকটা উচ্চস্বরে বলল, এটা কি করলে তুমি? যখন একটা ছেলের দরকার ছিল আমার, তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি। আমি মেনে নিয়েছি সেসব, কিন্তু কিন্তু এখন এই বয়সে এসে সন্তানের কি দরকার ছিল আমাদের? এখানে কি আমার হাত আছে? আমি কি করব? মিনমিন স্বরে বলল শাহনাজ পারভিন। তুমি কি করবে মানে? তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতন একটা কাজ করতে, যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা, নাতি নাতনি, বড় বড় মেয়ে জামাই, এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা? এমনটা কি আজকাল হয়? মুখ দেখাবো কি করে তাদের? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি, আমাদের আর সন্তানের দরকার নেই নাজ, 2 মেয়ে আছে, এটাই যথেষ্ট। তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবর্শন করাবে, বুঝতে পেরেছো আমার কথা? অ্যাবর্শন শব্দটি কানে আসতেই আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভিন। তৎক্ষণাৎ শাহনাজ পারভিনের একটা হাত পেটের ওপরে রাখল। এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে তার সাথে। মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে? ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুল একবার করতে চাইছে, দ্বিতীয়বার এই ভুল করতে পারবেন না তিনি। উনি মা। আগত 2 মেয়ের মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার। মাতৃত্ব সবসময় আনন্দের, মায়াময়, যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা আসছিলেন, হাঁটছিলেন, তখন এই সুখের অস্তিত্ব টের পেয়েছে মা। নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্তও হয়েছে। সেই ভুল আবার কোনোভাবে দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না। এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাজ পারভিন। হোক তার বয়স, তার অনাগত সন্তান পবিত্র। এই কোমল ফুলটি কি নষ্ট করবে মা? পরমুহূর্তেই উনি ছলছল চোখে আতঙ্কিত হয়ে স্বামীর পানে তাকিয়ে বলল, অমন করে বলবেন না, এটা তো আমাদেরই সন্তান, আমাদের হাসি খুশির মতন এও আমাদের রক্তের অস্তিত্ব। এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দেব আমি? আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দেবেন না। জানি ঠিক হয়নি, তবু সৃষ্টিকর্তার ইচ্ছেতে হয়ে গেছে। আপনি আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আমার সাহস। স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সাফওয়াত চেয়ারম্যানের। একে তো ভুল করেছে, আবার বুড়ো বয়সে ন্যাকামি। উনি কঠিন চোখে তাকিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এই বাচ্চা রাখা সম্ভব নয়। এই সমাজের মাঝেই চলতে হয় আমাদের। লোক জানাজানি হলে কি বলবে? চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে ভাবতেই পারছেন না উনি। এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন না সে। উনি ওনার সিদ্ধান্তে অটল। তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভিন। যা দেখে বিরক্ত হয়েছে খুশি, সেও বাবার সাথে সহমত। ইতিমধ্যে আর চাপা নেই বিষয়টি, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। পাড়া প্রতিবেশী টিটকারিমূলক মন্তব্য করছে, কানাকানি করছে। কোনোভাবে এই খবরটি পৌঁছে গেল বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে। সবটা শুনে তাজ্জব হাসি। শ্বশুর বাড়িতে মানুষ তাকে নিয়ে এবং তার আম্মাকে নিয়ে আড়ালে মজা নিচ্ছে। সবটা শুনে থমথম মোডে রান্না করছিল হাসি। এরই মধ্যে চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল, বউ, শুনলাম বেয়ানো নাকি পোয়াতি। তোমার তো 7 মাস চলছে, তোমার মায়ের কয় মাস? 2 মা মেয়ে একসাথে পেট বাঁধালে? চাচি শাশুড়ির কথা শুনে শরীরে কাঁটা দিল হাসির। কিছু বলতে পারল না লজ্জায়। তৎক্ষণাৎ হাসির ননদ নূপুর ভাইকে উস্কে দিয়ে ব্যঙ্গ করে বলল, তোর শাশুড়ি পোয়াতি ভাই? ভাই তোর শালা চাই নাকি শালি? ইস ভাই, তুই কত লাকি রে, বাচ্চা কোলে নেওয়ার বয়সে শালাশালি কোলে নিয়ে ঘুরতে পারবি। পাশের রুমে বসে চা খাচ্ছিল হাসির হাজবেন্ড সামিম। বোনের কথা শুনে চায়ের কাপ সশব্দে ফেলে দিল ফ্লোরে। নূপুরের কথায় একসঙ্গে হেসে উঠল হাসির শাশুড়ি, চাচি শাশুড়ি। যা দেখে হাসি এবার শক্ত মুখ করে বলল, পবিত্র একটা জিনিস নিয়ে আপনারা এভাবে বাজে মন্তব্য করছেন। ওনাদের ছেলে নেই, তাদের একটা ছেলের আশা থাকতেই পারে। শামীম এসে হাসির গালে এক থাপ্পড় দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের সাফাই করছো হাসি? তাদের কোনো আক্কেল নেই? ছি ছি, আমি ভাবতে পারছি না
আমাদের একটা রেপুটেশন আছে হাসি, লোকজন এটা কিভাবে নেবে ভাবছো? শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনস্থা হতে পারবো না আমি। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতন একটা কাজ। তুমি কিছু একটা ব্যবস্থা করতে বলো তাদের, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। শামীম ক্রোধ নিয়েই জায়গা ত্যাগ করলো। পাথর হয়ে দাঁড়িয়ে আছে হাসি। মায়ের ওপর রাগ হচ্ছে তার। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতন শাহনাজ পারভিন কল দিয়েছে মেয়েকে, মূলত এ ব্যাপারে কথা বলতে। মেয়ে যেন তার বাবাকে বোঝায়, কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না সাফায়াত। প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার। মায়ের কল পেয়ে হাসি এক রাশ রাগ নিয়ে কল রিসিভ করলো। কোনো ভনিতা ছাড়াই বলে উঠল, কেন কল দিয়েছো আম্মা? এটা কি খুব দরকার ছিল এখন? তুমি আমার সংসারে অশান্তির কারণ হলে আম্মা। তোমার জন্য আজ শামীম আমার গায়ে হাত তুলেছে। মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃৎপিণ্ড। বিনা বাক্যে কল কেটে দিল উনি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে কয়েকটি বাক্য আওড়ালো। এ কোন শিক্ষা? এ কোন শিক্ষিত সমাজ? যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস, নিষ্পাপ একটা জীবন বিনাশ করতে মরিয়া হয়ে উঠেছে। নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয় শিক্ষিত সমাজের। গোপনে অ্যাবর্শন করিয়ে একটা বাড়ন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলে দিতে চায় এই শিক্ষিত সমাজ। আচ্ছা, এতটা শিক্ষিত, এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের? যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতন একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে তোলে মানুষ, হাসাহাসি করে। বড় মেয়ের কথা আবছা কানে এসেছে বাবার। যে ভয়টা পেয়েছিল সাফওয়াত, সেটাই হয়েছে। চিন্তায় ঘাম জমেছে কপালে তার। না জানি এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে যায়। উনি স্ত্রীকে শান্তভাবে বোঝাচ্ছেন, আজ আর বাহিরে গেল না। শাহনাজ পারভিন নির্বাক, নির্জীব। সবাই এমনভাবে বিষয়টাকে নিচ্ছে, মনে হচ্ছে গর্ভধারণ এটা তার কোনো বড় পাপের ফল। অথচ এই মানুষগুলোর উচিত ছিল তাকে সাপোর্ট করা। কিন্তু উল্টো, এই সভ্য সমাজ তাকে নিয়ে নোংরামির আলোচনা করছে। এদের দাপটের কাছে হেরে গেল শাহনাজ পারভিন। স্বামী মেয়েরা রীতিমতো অ্যাবর্শনের জন্য হুমকি দিচ্ছে তাকে। শরীরের কন্ডিশন তার অপরিপক্ক, বাঁচা মরা রিস্ক রয়েছে। এটা জেনেও মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভিন। তাকে বাধ্য করছে তার স্বামী, তার আপনজন আর এই শিক্ষিত সমাজ। পরদিন সকালে ডক্টরের কাছে শাহনাজ পারভিনকে নিয়ে এসেছে সাফওয়াত চেয়ারম্যান। শাহনাজ পারভিন বারংবার চোখ মুছছে আঁচলে। হাসপাতালের নিকট যতটা এগোচ্ছে ততটা নার্ভাস। বুকে চিনচিন ব্যথা হচ্ছে তার। একসময় একটা বাচ্চার জন্য কতটা কেঁদেছে, সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা। যখন সৃষ্টিকর্তা পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিল, সেই অনুভূতি থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে। অনাগতের অস্তিত্বের আগমন জেনেও তাকে হত্যা করা হবে। শাহনাজ পারভিন হঠাৎ করেই কেঁদে উঠল। সৃষ্টিকর্তার কাছে আক্ষেপ নিয়ে বলল, তুমি যদি দেবেই তাহলে কেন ওকে আগে দিলে না? অসময়ে এই সুখকর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ হয়ে পাঠালে আমার নিকটে? এরই মধ্যে যেন গায়েবী আওয়াজে দূর থেকে আধো আধো মায়া ভরা কণ্ঠে কেউ যেন ডেকে চলেছে তাকে। মা, মা, তুমি আমায় মেরো না মা, আমাকে তোমার কাছে আসতে দাও। হো মা, তুমি কাঁদছো? আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? ওরা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে মারার জন্য তাড়া দিচ্ছে। মা, ওরা তো নিষ্ঠুর, কিন্তু তুমি তো মমতাময়ী মা। আমি তো তোমারই সন্তান। আমায় মেরো না মা, আমাকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও। মাথা চেপে ধরে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভিন। তাকে ধরল সাফওয়াত। ভয়ে ভয়ে স্বামীর বুকে মুখ লুকিয়ে উনি অস্পষ্ট স্বরে বলল, আমি যাব না, যাব না আমি। ও আমায় ডাকছে, মা বলে ডাকছে, আমি যাব না। সাফওয়াত দীর্ঘশ্বাস ছেড়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলামি করো না নাজ। এক প্রকার জোর করেই শাহনাজ পারভিনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে সাফওয়াত। ডক্টর অথই পুনরায় মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে সাফওয়াত চেয়ারম্যানকে বলল, অর্ধবয়স্কে সে গর্ভধারণের থেকেও গর্ভপাত করাটা ভীষণ ঝুঁকিপূর্ণ মিস্টার সাফওয়াত। এতে আপনার স্ত্রীর লাইফ সংশয় রয়েছে। আপনারা কি ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিচ্ছেন? জি ম্যাডাম, কিছু করার নেই আমাদের।
অ্যাবর্শনটা করানো খুবই জরুরি, আপনি ব্যবস্থা করুন। শাহনাজ পারভিন শক্ত মুখে বসে আছেন, স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তার জীবনের চেয়েও এদের রেপুটেশন, সমাজ কি বলল, তাদের এই চিন্তা, এসব বেশি জরুরি। উনি শেষবার পেটে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই মাকে ক্ষমা করে দিস, তোকে আমি বাঁচাতে পারলাম না। এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে ডক্টর কিছু ফর্মালিটি পূরণ করে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এর আগে অবশ্য সাফওয়াত অনেকবার কথা বলতে চেয়েছে স্ত্রীর সাথে, কিন্তু শাহনাজ পারভিন ছিলেন নিশ্চুপ। হসপিটালে এসে আর একটা কথাও বলেননি তিনি। সবার প্রতি এক রাশ অভিমান, অভিযোগ নিয়ে ওই যে ভিতরে গেলেন, চোখ বন্ধ করলেন, এরপর আর চোখ খোলেননি উনি। হসপিটালে থাকা অবস্থাতেই 2 দিন পর মারা গেলেন শাহনাজ পারভিন। ডক্টর মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন উনি। মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা, স্বামী আত্মীয়দের চোখ থেকেও জল পড়ছে 2 ফোঁটা করে। কি অদ্ভুত, এরা কেন কাঁদছে? একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে? এমন আশ্চর্য নিয়ম পৃথিবীতে। মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মারা যাওয়া মহিলার। এরপরও থেমে নেই এই সমাজের একদল লোক। বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বউ। মৃত মানুষটাকে নিয়ে এসব কানাকানি করতেও ভুলছে না পড়শিরা। পাত্র চাই, মায়ের বিয়ের জন্য পাত্র চাই। মায়ের শেষ বয়সের সঙ্গী হিসাবে একজন বয়স্ক আদর্শ পুরুষ চাই। সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের একখানা পোস্ট দেখে সেখানে চোখ আটকে যায় সাফওয়াত চেয়ারম্যানের। মেয়ে হয়ে মায়ের জন্য পাত্র খুঁজছে, বিষয়টা বড়ই অদ্ভুত। আজকাল এমনটা সচরাচর দেখা যায় না। সাফওয়াত চেয়ারম্যানের বউ মারা গিয়েছে প্রায় 1 বছর হতে চলল। সবকিছুই আগের নিয়মে চলছে, থেমে থাকছে না কিচ্ছু। মা মরার কিছুদিন পর ছোট মেয়েরও বিয়ে হয়ে যায়। 2 মেয়েই শ্বশুর বাড়িতে থাকছে। সবাইকে হারিয়ে একা হয়ে যায় সাফওয়াত। নিজের দেখাশোনার জন্য কেউ রইল না। নিজের শখের সংসারটা অযত্নে, অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। বাধ্য হয়ে মনে মনে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সাফায়াত। তাই বিস্তারিত জানতে জান্নাতুল রুহি নামক মেয়েটার সাথে কথা বলল এবং নিজের অবস্থান ও বিস্তারিত সম্পর্কে জানালো। রুহি সবটা শুনে বলল, আপনাকে আমি সরাসরি দেখতে চাই এবং বিস্তারিত সামনাসামনি আলোচনা করতে চাই। সাফওয়াত সম্মতি জানালো। পরদিন রুহির দেওয়া লোকেশন অনুযায়ী একটা কফি শপে মুখোমুখি বসেছে 2 জন। মানুষ হিসাবে ওনাকে রুহির দারুণ পছন্দ হয়েছে। বেশভূষা, কথাবার্তায় শিক্ষিত আভিজাত্যের ছাপ। মনে মনে বাবার মতন এমন একজনই মানুষ খুঁজেছিল রুহি। 2 জন টুকটাক কথা বলে রুহি বলল, দেখুন আঙ্কেল, আপনার সম্পর্কে জেনে আপনাকে আমার ভালো লেগেছে। আমাদের সম্পর্কে আপনাকে একটু বলি। হ্যাঁ, অবশ্যই বলো মা। পাত্রী আমার কে হয় নিশ্চয়ই জানেন আঙ্কেল। উনি আমার মা, আমি তার একমাত্র মেয়ে। মেয়ে হয়ে এই বয়সে মায়ের জন্য পাত্র খুঁজছি, এটা নিয়ে অনেকেই আমায় দেখে টিটকারিমূলক মন্তব্য করেছেন। অবশ্য এতে আমার কিছু যায় আসে না। আমার বাবা নেই, সেই ছোট্টবেলায় আমাদের একা করে মারা গিয়েছে বাবা। তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আমার মায়েরও অল্প বয়স ছিল। মা চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সে পথে যায়নি। আমাদের দেখাশোনার জন্য মাথার ওপর কেউ ছিল না। আমার মা বহু কষ্টে আমাকে বড় করেছে। মায়ের সেই জার্নিটা ছিল বড্ড বেদনাদায়ক। এরপর মা মেয়ে মিলেই আমাদের সংসার ছিল। এখন আমিও অনেকটা বড় হয়েছি, ভার্সিটিতে পড়ছি, ওখানেই হোস্টেলে থাকি। আমার মা থাকে গ্রামে। উনি মধ্যবয়স্ক, শিক্ষিত একজন নারী। ওনার ইচ্ছে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। তাই মায়ের স্বপ্ন পূরণে মাকে একা রেখেই শহরে এসেছি আমি। মাসের পর মাস এখানেই থাকছি। শেষ অবলম্বন হিসাবে একমাত্র আমিই ছিলাম তার সঙ্গী। আমি চলে আসার পর মানুষটা একদম একা হয়ে গেল। ঘরে বাইরে সব জায়গাতেই একা মা। উনি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তাই এই একাকিত্বের থেকে পরিত্রাণ পেতে মায়ের একজন সঙ্গী প্রয়োজন। আর একজন মেয়ের স্বামীর চেয়ে বড় সঙ্গী আর হয় না। সারা জীবন তো মা কষ্টই করলো, এবার তার একটু যত্নের প্রয়োজন, একজন সঙ্গীর সাপোর্টের প্রয়োজন।
তাছাড়া আমিও একটা মেয়ে, জীবন চক্র হিসাবে আমারও বিয়ে হবে, সংসার হবে। আমার মায়ের যে আত্মসম্মান, ব্যক্তিত্ব, উনি কখনো মেয়ে জামাইয়ের ঘরে থাকবেন না। আমি কি পারবো আমার মায়ের দায়িত্ব এবং তার সব স্বপ্ন পূরণ করতে? সে তো মা জীবনের অনেক অংশই একা কাটিয়ে দিল, আগামীতেও দিতে হচ্ছে। এভাবে তো আর জীবন চলে না। এজন্যই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মায়ের অমতের কমতি নেই, তবুও মানিয়ে নেব আমি। এবার আপনি যদি আমার মায়ের দায়িত্ব নিতে চান, আপনাকে কথা দিতে হবে আঙ্কেল, আমার মাকে আপনি ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি সারাদিন আপনার সংসারে গিয়ে পড়ে থাকবো না। অবশ্য মাঝে মধ্যে ছুটির দিনে মাকে দেখতে যাব, এটুকু সুযোগ আমাকে দিতে হবে, কেননা মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। লম্বা একটা কথা শেষ করে দম নিল রুহি। সাফওয়াত চেয়ারম্যান সবটা শুনে বলল, আমি আগ্রহী, আমি তোমার মাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করব। তাছাড়া তোমাকে নিয়েও আমার কোনো প্রবলেম নেই মা রুহি, আমারও দুটো মেয়ে আছে, তুমিও তাদের মতোই আমার আর একটা মেয়ে হয়েই থাকবে। লোকটার কথা রুহির বড্ড পছন্দ হলো। আরও টুকটাক কথা বলে রুহি জানালো, মায়ের সাথে আলোচনা করে আপনাকে আমি খুব শীঘ্রই মতামত জানাবো, আজ আসছি। সাফওয়াত চেয়ারম্যানও নিজের বাসায় পৌঁছে মেয়েদের এই ব্যাপারে জানালো। বাবা দ্বিতীয় বিয়ে করবে শুনে মেয়েরা একটু কষ্ট পেলেও বাবার কথা ভেবে ওনারা সম্মতি দিল এবং দুই বোন জানালো মহিলাকে একবার তারা দেখবে, কেননা যাকে তাকে তো আর মায়ের সংসারের দায়িত্ব দেওয়া যায় না। উদাস মনে দুপুরে রান্না করছিল রুহির মা নেহা সিদ্দিকী। এরই মধ্যে রুহি এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে শুধালো, কি করছে আমার মেয়েটা? মা আলতো হেসে বলল, এই তো আমার আম্মাজানের জন্য একটু হালুয়া বানাচ্ছি। আমি কিন্তু আমার মেয়ের জন্য পাত্র দেখে এসছি, আশা করছি। রুহিকে থামিয়ে দিয়ে নেহা সিদ্দিকী গভীর কণ্ঠে বলল, তুই কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস রুহি। কতবার বললাম আমি এভাবেই ঠিক আছি। আমি তোর বাবাকে এখনো ভীষণ ভালোবাসি রুহি, উনি ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। এভাবে আর কতদিন থাকবে একা আম্মু? আমি জানি তুমি আব্বুকে ভীষণ ভালোবাসো, কিন্তু মানুষটা আর বেঁচে নেই, যে যাওয়ার সে তো চলেই যাবে, তাকে ছাড়াই আমাদের চলতে হয়, জীবন চালিয়ে নিতে হয়। এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দেবে আম্মু? তোমার একজন সঙ্গীর খুব দরকার, প্লিজ আর অমত করো না আম্মু। কিন্তু তুই ভেবেছিস আমি এই বুড়ো বয়সে বিয়ে করলে লোকজন কি বলবে? তোর কি হবে? কে দেখবে তোকে? এখনো তুমি সংসার করার মতন যথেষ্ট ইয়াং আম্মু। লোকজন কি বলল এতে কিছু যায় আসে না আমার। লোক কি বলল, কি ভাবলো, ওনাদের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আম্মু। আর আমার কথা ভাবছো? আমি আর এখন ছোট নেই, তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তাই তুমি এখন আমার মেয়ে আর আমি তোমার মা। মা হয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি সারাক্ষণ দূরে থাকি, অথচ মন পড়ে থাকে তোমার কাছে। তুমি সম্পূর্ণ একা থাকো, কখনো কোনো বিপদ হয়, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি আমি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তোমাকে দেখার মতন কেউ নেই। তোমার একটা স্থায়ী নিরাপত্তা দিতে পারলে আমি দূর থেকেও নিশ্চিন্তে থাকতে পারবো আম্মু। ত্যাগ তো কম করোনি আমার জন্য, প্লিজ আম্মু আর অমত করো না। এরপরও নেহা সিদ্দিকী অমত করলেও মেয়ের যুক্তির সাথে পেরে উঠল না। অগত্যা বাধ্য হয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল উনি। একটু ভালো থাকার জন্য, একটু বাঁচার জন্য আমরা কখনো কখনো মনের বিরুদ্ধে গিয়েও জীবনকে তার মতন চালিয়ে নিতে হয়। মায়ের সম্মতি পেয়ে রুহি আর দেরি করল না। অগোচরে বার কয়েক সাফওয়াত চেয়ারম্যানের গ্রামে গিয়ে ওনার বিষয়ে খবরাখবর নিয়ে দেখেছে, কোথাও কোনো আপত্তিকর বিষয় নজর পড়েনি তার। এরই মধ্যে একবার মায়ের সাথে লোকটার আলাপ করিয়ে দিয়েছে। হাসি খুশি দুই বোনও লোকজনের অবর্তমানে নেহা সিদ্দিকীকে একবার দেখে গিয়েছে। মাঝবয়স্ক সুন্দর মার্জিত মহিলাকে তাদেরও মনে ধরেছে। রুহি আরও কিছুদিন পর খুঁটিয়ে খুঁটিয়ে লোকটার ডিটেলস জেনে তবেই হ্যাঁ বোধক সম্মতি জানালো। অবশেষে ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এরপর আশেপাশের লোকজন যখন জানলো রুহি তার মাকে বিয়ে করিয়েছে, এটা নিয়ে তারা কম তিরস্কার করেনি। রুহি ছিল তার মায়ের পাশে শক্ত ঢাল স্বরূপ, যুক্তিশীল স্পষ্টবাদী মেয়ে রুহি। তার সামনে কেউ কথা শুনিয়ে পার পায়নি। মেয়েটা একাই সবটা সামলে নিয়েছে।
বিয়ে হওয়ার কিছুক্ষণ পরই সাফওয়াত চেয়ারম্যান নতুন বউ নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছেন উনি। হাসি খুশি দুই বোনও বাবার বাড়িতে এসেছে গতকাল। বিয়েতে ওরা উপস্থিত ছিল না। বাসায় বসে দুজনেই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। ওনাদের দেখে এগিয়ে আসলো দুই বোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমল করছে তাদের। সাফওয়াত মেয়েদের মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফওয়াত এসে সদ্য বিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পর মুহূর্তেই দুই মেয়েকে ওনার হাতে হাত তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মা হারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মা হারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নেই। আজ থেকে ওরাও তোমার মেয়ে। ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদরের। সাফওয়াত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণে মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবার বলল, আর মেয়েরা, উনি তোমাদের সৎমা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা ওনার প্রাপ্য সম্মানটুকু দেবে। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে বলল, আর এই হলো রুহি, তোমাদের নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আর একটা বোন। তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে। নিজের কথা শেষ করে একটু দূরে সরে দাঁড়ালেন উনি, হাসি খুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে হাসি খুশির গাল ছুঁয়ে বলল, যদিও আমি তোমাদের গর্ভধারিণী নই, তবুও আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমন আমার মেয়ের মতোই থাকবে। সৎমা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছে হবে জামাই নাতি নাতনিদের নিয়ে চলে আসবে বাবার বাড়ি। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতন আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্য মতো তোমাদের প্রাপ্য সম্মানটুকু দেব। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখে পরখ করে হাসির কোলে থাকা হাসিবকে আদর করতে লাগলো। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মরার 2 মাস পরই ছেলে হয় তার। আর কয়েক মাস কেটে গেলে 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েক মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে এসেছে। হাসি খুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে। খুব অল্প সময়ের মধ্যেই ছন্নছাড়া সংসারটায় আবারও প্রাণ ফিরে এসেছে নেহা সিদ্দিকীর স্পর্শে। মানুষ হিসাবে নেহা সিদ্দিকী চমৎকার, সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে, মা বলে ডাকেনি কখনো। ব্যাপারটা ধারণা করেও বরাবরের মতন সূক্ষ্ম ভেবে সেসব এড়িয়ে গেছেন উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদর যত্নের কমতি রাখে না নেহা সিদ্দিকী। স্ত্রীর আচরণে মুগ্ধ সাফওয়াত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। সময়গুলো ভালোই চলছে। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতেই আজ যখন টেস্ট করে জানতে পারে সে পুনরায় মা হতে চলেছে, আনন্দে তার চোখ ভিজে যায়। রুহি জন্ম নেওয়ার পর আরও একটা সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন তিনি, কিন্তু হলো না। এরই মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সবকিছু ওলট পালট হয়ে গেল। পুরনো চাপা পড়া সেই স্বপ্নেরা হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফওয়াত চেয়ারম্যান বাইরে, এখনো ব্যাপারটা কেউ শোনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মাত্রই ক্লাস থেকে বেরিয়েছে। এরই মধ্যে মায়ের ফোন পেয়ে রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো, কেমন আছো তুমি? খুব ভালো আছি আমি, তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আজ একটা আলাদা খুশির আভা ফুটে উঠেছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি মনে হচ্ছে, কারণটা কি আম্মু? নেহা সিদ্দিকী লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বা বোন আসতে চলেছে রুহি। আজ আমি ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো আম্মা? আনন্দে বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে। ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগলো ঘর থেকে বের হতে। বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানালো, তুমি সত্যি বলছো আম্মু, আমার নতুন ভাই বোন আসছে? আমার যে কি আনন্দ লাগছে আম্মু, মন চাইছে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই।
আমি আজই তোমার কাছে আসছি আম্মু, আমি আজই আসছি। মেয়ের পাগলামি দেখে হাসলো নেহা সিদ্দিকী। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো রুহি। বাসায় এসে তৎক্ষণাৎ গোছগাছ শুরু করলো। মুখ থেকে তার হাসি যেন সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী সেতু জিজ্ঞেস করলো, কি ব্যাপার রুহি, তুই এত খুশি কি নিয়ে? তখন থেকে দেখছি মিটমিট করে হেসেই চলেছিস। ঘটনা কি দোস্ত? নতুন প্রেমে টেমে পড়লি নাকি? খুশির কারণটা সবসময় প্রেমজনিত হতে থাকে নাকি? তাহলে তোর কি হয়েছে আমাকেও বল। আমি আজ ভীষণ খুশি রে সেতু। আমার নতুন ভাই বোন আসছে রে। কবে যে ছুঁয়ে দেব ভাই বোনের ছোট্ট ছোট্ট হাত পাগুলো, আমার যে আর তর্স হয়েছে না। এক গাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজ লজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলে কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস। আমার তো শুনেই লজ্জা লাগছে। মানুষ এসব শুনলে কি? রুহির মুখের ভঙ্গিমা বদলে গেল। শক্ত কণ্ঠে সেতুকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে কোনটা লজ্জার দেখলি তুই? বিয়ে বাচ্চা এগুলো পবিত্র জিনিস। এগুলোর জন্য তোর লজ্জা লাগলেও আমার লাগছে না সেতু। আমার মায়ের কম বয়স, এই বয়সে তার বিয়ে সন্তানের চাহিদা থাকতেই পারে, এটা নর্মাল। সে তো কোনো পাপ কাজ করেনি। আর হলো লোকে কি বলবে, আই ডোন্ট কেয়ার। যে সমাজে আমাদের ভালো থাকা নিয়ে ভাবে না, আমি সেই সমাজকে বরখাস্ত করেই চলবো। সেতুকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের কাজে মন দিল রুহি। যা দেখে সেতু মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকটা টায়ার্ড হয়ে দুপুরে বাসায় ফিরল সাফওয়াত চেয়ারম্যান। যা দেখে স্বামীকে তৎক্ষণাৎ কিছু বলল না নেহা সিদ্দিকী। স্বামীকে খাবার খাইয়ে ঠান্ডা মাথায় বিষয়টি জানালো। সবটা শুনে সাফওয়াত চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলল, যে ভুলের জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি, সেই একই ভুল তুমিও করলে নেহা? এমনটা তো কথা ছিল না। নেহা সিদ্দিকী স্বামীকে বোঝালো, জানালো তার একটা সন্তানের চাহিদার কথা। কিন্তু এই সভ্য লোকটা আবারও নিজের রেপুটেশনের কথা ভেবে বাচ্চা নষ্ট করার জন্য হুমকি দিল। কিন্তু নেহা সিদ্দিকী একজন স্ট্রং মা। উনিও সাফ জানিয়ে দিলেন, দরকার পড়লে এই সংসার ত্যাগ করব, তবুও আমি আমার রক্তের অস্তিত্বকে খুন করব না। দুজনের ভিতর কথার অমিল হলো, তর্কও হলো। ইতিমধ্যে হাসি খুশিও জেনেছে ব্যাপারটা। রুহিও ইতিমধ্যে চলে এসেছে মায়ের কাছে। এখানে এসে খবরটা শুনে গম্ভীর মুখ ভঙ্গিতে মায়ের পাশে দাঁড়ালো, মাকে ভরসা দিল। বিকেলে খবর শুনে হাসি খুশি দুই বোন আসলো। এসেই নেহা সিদ্দিকে খুশি গমগমে কণ্ঠে বলল, কাজটা একদম ঠিক করেননি আপনি। ভুল যখন করিয়ে ফেলেছেন, ভালোই ভালোই চুপচাপ বাচ্চাটা নষ্ট করে ফেলুন। একে তো বাবার দ্বিতীয় বিয়ের জন্য লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে আমাদের, এটা নিয়ে কম কথা শুনিনি আমরা। আবার এই বয়সে বাচ্চা। আপনি আমাদের রেপুটেশনের কথা ভাবলেন না একবার? আপনি বুঝতে পারছেন এটার জন্য শ্বশুরবাড়িতে কতটা অপদস্থ লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে আমাদের? আর বাবা তুমিও একটা ভুলের জন্য আজ আমরা মা হারা। নেক্সট টাইম আবারও একই ভুল? মেয়ের এহেন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল সাফওয়াত। তার মুখে কোনো রা নেই। সবটা শুনে নেহা সিদ্দিকী শক্ত মুখে বলল, অসম্ভব। এই বাচ্চা নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তুমি চাপিয়ে দেওয়ার কে? আমি তোমাদের সব কিছু মেনে নেই বলে আমাকে দুর্বল ভেবো না তোমরা। আমি আমার বাচ্চা দুনিয়াতে আনবো, দেখি কে কি করতে পারে। পাশ থেকে হাসি খেকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আনবেনই তো। আমার মায়ের সংসারে ভাগিদার না আনলে সারা জীবন আপনি মাতব্বরি করবেন কি করে? এজন্যই লোকে বলে সৎ মা কখনো আপন হয় না। আপনি কি আর আমাদের ভালো চাইবেন? যা শুনে নেহা সিদ্দিকী মুচকি হেসে বলল, মেয়েরা তোমরা বড়ই অকৃতজ্ঞ। এতক্ষণ এদের কথা শুনছিল রুহি। এবার মুখ খুলল সে। মায়ের একটি হাত আলতোগোছে জড়িয়ে ধরে বলল, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতা কতটা নিচু দেখে। মাতৃত্বের মতন একটা পবিত্র জিনিসকে তোমরা কতটা বিশ্রীভাবে উপস্থাপন করছো। ছি, হোক বয়স, তবুও মাতৃত্ব অসম্ভব রকমের সুন্দর। মাতৃত্ব একটা মেয়ের পূর্ণতা। মাতৃত্ব সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ উপহার। মা হওয়ার মতন আনন্দ পৃথিবীতে সকল আনন্দকে হার মানায়। আচ্ছা, মা হওয়ার বিষয়টা তোমাদের কাছে লজ্জাজনক?
বাচ্চা বড় হয়ে গেলে পুনরায় একজন নারী পুরুষ মা বাবা হতে পারে না? এটা কোথায় লেখা আছে বলো তো? বাচ্চা হওয়ার পিছনে মানুষের কি হাত আছে? আবার বাচ্চা না হওয়ার ক্ষেত্রেও কি আমাদের কারোর হাত আছে? কই নেই তো। যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো নারী নিঃসন্তান থাকতো না। সৃষ্টিকর্তা কাকে কোন বয়সে সন্তান দান করবেন সেটা একান্তই তার ব্যাপার। যে জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা দিয়ে থাকেন তাকে নষ্ট করার মতন দুঃসাহস তোমরা কি করে দেখাও? তোমাদের কলিজা কাঁপে না? একটা জীবন অকালে বিনাশ করার মতন পাপ আর দুটো নেই। এই পাপের সাথে জড়ানো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হবে। তবুও জেনে শুনে তোমরা কেন এই পাপকেই প্রাধান্য দিচ্ছ? এটাই কি আমাদের বর্তমান উন্নত শিক্ষা? এই যে এত এত অনৈতিক কাজ করছো তোমরা, এতে তোমাদের রেপুটেশন যায় না? কই যায় না তো। আর একজন বয়স্ক নরনারী মা বাবা হলেই তোমাদের রেপুটেশন যাবে? ও, তোমরা তো এই সমাজের কথা চিন্তা করছো। আচ্ছা একটু বলবে এই সমাজ আসলে কিসে খুশি হয়? জাস্ট কিসে? আমি তো দেখি এই সমাজের সব কিছুতেই সমস্যা। এই ধরো, একটা মানুষ ভালো থাকছে, এটাও নিয়েও তাদের সমস্যা। একটা মানুষ অসহায় পড়ে কষ্ট করছে, এটা নিয়েও তাদের সমস্যা। যে সমাজ আমাদের নিয়ে ভাবে না, আমরা কেন তাদের কথা চিন্তা করে এত এত বিসর্জন দেব? সমাজ সমাজ সমাজ। আমরা যেসব কাজে সমাজের দোহাই দিই, এই সমাজটা আসলে কি? এই সমাজে যে এত এত কথা বলে আমাদের, আচ্ছা ওদের কি আলাদা বাকশক্তি রয়েছে? এই সমাজ কাদের নিয়ে গঠিত? এই সমাজে কারা বাস করছে? তোমরা, আমরা মানুষেরাই তো বাস করছি। সব কিছু তো মানুষেরাই বলছে। তাহলে আমরা মানুষেরাই যদি নিজেদের পাল্টে ফেলি, দৃষ্টিভঙ্গি বদলে ফেলি, তবেই তো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। অন্যায়কে অন্যায়, পাপকে পাপ আর ভুলকে ভুল বলার মতন সৎসাহস যাদের নেই, এরা নাকি আবার শিক্ষিত, এদের আবার রেপুটেশন। লম্বা কথা বলে থামল রুহি। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে কোনো শব্দ নেই। মেয়ে তার কত বড় হয়ে গিয়েছে। আনন্দে কাঁদছে মা। রুহি একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে পুনরায় সাফওয়াত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি আঙ্কেল। আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে সাপোর্ট করা। কি আর বলবো আঙ্কেল, আপনাদের থেকে কি বা আশা করব? আপনারা তো খুনি। আপনার প্রথম স্ত্রীর খুনি আপনি। আপনারা, উনি মারা যাননি, বরং আপনারা কৌশলে খুন করেছেন। খুন করেছেন একটা অনাগত শিশুকে। আপনাদের মানসিকতা এতটা নিচু জানলে আমি আমার মাকে কখনো এখানে পাঠাতাম না। আমার মায়ের গর্ভের সন্তান নিয়ে তোমাদের যখন এতই সমস্যা, চিন্তা করো না আপুরা, আমি আমার মাকে আমার সাথেই নিয়ে যাব। আমি আমার মাকে আমার সাথে রাখবো, তাকে পুরোপুরি সাপোর্ট করব। আমি নিজে তার যত্ন করব। বলতে বলতে নিজের মাকে জড়িয়ে ধরল রুহি। মায়ের কপালে চুমু খেলো, ভরসা দিল। এই মাত্র রুহি মেয়েটার ভয়ঙ্কর কিছু সত্য কথা শুনে কেঁপে উঠল প্রত্যেকটা মানুষের আপন সত্তা। মস্তিষ্ক সচল হলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল হাসি আর খুশি। তারা কি এভাবে ভেবেছে কখনো? কখনো বুঝেছিল তার মাকে? কেউ তো তার মাকে বোঝেনি। উল্টে কত না কথা শুনিয়েছে মানুষটাকে। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সবাই মিলে। আজ যদি রুহির মতন তারাও তাদের মায়ের পাশে দাঁড়াতো, ভরসা দিত, আজ তারা মা হারা হতো না। তাদের মাও বেঁচে থাকতো। বেঁচে থাকতো একটা নিষ্পাপ প্রাণ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।